সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আজকের মহাকালের সমাপ্তি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে অত্যন্ত বেদনাবিধুর দিন। আমাদের বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকালে 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে যাত্রা এবং স্বাধীনতা সার্বভৌমত্বের যে লড়াই, তার প্রত্যেকটির সাথে বেগম খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের গণতন্ত্রের যে অব্যাহত যাত্রা এবং এই যে শপথ সংকুল পথে নিজের জীবনকে তিনি সবসময় জনগণের মাঝে নিয়োজিত করেছিলেন। তার পুরো কর্মজীবন ছিল এক রাজনীতিক জীবনের এক বর্ণালেখ্য, যেটা সত্যি আমরা আজকে গভীরভাবে স্মরণ করছি। বেগম খালেদা জিয়া একজন শুধুমাত্র সফল প্রধানমন্ত্রী নন, তিনি ছিলেন একাধারে বিএনপির যে রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই অঙ্কুরিত বীজ, এই জাতীয়তাবাদী দর্শন এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণকারী এই দলের যে প্রতিষ্ঠা করেছিলেন যে জিয়াউর রহমান, সেই অঙ্কুরিত বীজকে ডালপালা গজিয়ে এক মহিরুহে পরিণত করেছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ যখনই যে কোনো সংকটে আবর্তিত হয়েছে, বেগম খালেদা জিয়া তার ব্যক্তিত্ব, রাজনৈতিক বিচক্ষণতা, তার নেতৃত্ব দিয়ে এই গণতন্ত্রের লড়াইকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি কখনো আপোস করেননি, কখনো দেশের স্বার্থ বিকিয়ে দেননি। আমরা আজ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এই আপসীন নেত্রীকে। তার এই মহাপ্রয়াণ অনন্তকালের আজকের যে যাত্রা, সেই যাত্রা কোটি কোটি মানুষের জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। একজন রাজনৈতিক কর্মী, একজন নারী জাগরণের প্রতিনিধিত্ব হিসাবে তিনি সবার কাছে সমাদৃত থাকবেন। বাংলাদেশ টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে আমরা গভীর শ্রদ্ধার সাথে বাংলাদেশের এই সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারকে স্মরণ করছি এবং আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। আরেকজন আলোচক আছেন ইয়াসিন চৌধুরী লিটন, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সর্বশেষ আলোচক নাজমা সাইদ, তিনিও কবি এবং সাংস্কৃতিক কর্মী। আমরা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি ইন্তেকাল করেন, একজন গৃহবধূ, তিনি পিতৃহীন সন্তানদেরকে লালন করছিলেন, একজন মমতাময়ী মা। কিন্তু দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে তিনি এই বিএনপির হাল ধরলেন। আপনার কাছ থেকে জানতে চাই, তিনি রাজনীতিতে আসলেন, রাজনীতিতে তার কিভাবে আগমন ঘটল? প্রথমেই শোকাভিভূত আমরা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি, আমাদের মাকে হারিয়েছি, আমাদের অভিভাবককে হারিয়েছি, যার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিহাসে যিনি কোনোদিন মানুষের স্বার্থের সাথে আপোস করেন নাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র বিরোধী কোনো শক্তির সাথে আপোস করেননি এবং তিনি সবসময় মানুষের কল্যাণে, মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে উনি সোচ্চার থেকেছেন। এবং এই মানুষের পক্ষে কথা বলতে গিয়ে উনি যেভাবে সারা জীবন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং বিশেষ করে ওনার যে শেষ জীবনের 60টি বছর উনি মিথ্যা মামলায় কারাগারে যে ধুকে মৃত্যুর দিকে আজকে ঢলে পড়েছে, মৃত্যুর দিকে উনি চলে গেছেন, সেই মহীয়সী নারীকে শ্রদ্ধার সাথে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছি, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
কায়ে মনোবাক্যে প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওনার রাজনীতিতে আগমনের কথা ছিল না, উনি একজন গৃহবধূ ছিলেন। উনি দুই সন্তানদেরকে নিয়ে উনি ওনাদের মানুষ করার বা কাজে উনি নিয়োজিত ছিলেন। কিন্তু আমরা যখন দেখলাম যে 1982 24শে মার্চ এরশাদ, তৎকালীন সেনাপ্রধান এরশাদ যখন বিএনপির প্রেসিডেন্ট আব্দুল সত্তারের কাছ থেকে বন্দুকের নলের মুখে ক্ষমতা হাইজ্যাক করে দেশের গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটাকে ধ্বংস করে মানুষের অধিকার যখন খর্ব করেছিল, এবং তখন আমরা দেখেছি বিএনপির অনেক বড় বড় নেতা যারা এরশাদের মন্ত্রিসভায় বিএনপিকে ছেড়ে তারা হালুয়া রুটির লোভে এরশাদের সাথে যোগ দিয়েছিল। এবং এমন একটা পর্যায়ে এসেছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আদৌ টিকবে কি টিকবে না, এই বিএনপির অস্তিত্ব থাকবে কি থাকবে না, এমন একটা পর্যায়ে এসে গৃহবধূ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দলের হাল ধরেছিলেন। এবং এই দলের হাল ধরার পরে যখন বড় বড় অনেক নেতারা চলে গেছে, তখন এই যে আমাদের মতো যে তরুণ ছাত্র কর্মীরা সেদিন সারা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে সংগঠিত করেছিলেন এবং এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন, যে চলমান যে আন্দোলন, সে আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এর মধ্যে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল মানুষের স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করে যে এরশাদের সাথে আতাতের মাধ্যমে তারা নির্বাচনে গিয়ে এরশাদের সামরিক শাসনকে দীর্ঘায়িত করেছিল, বৈধতা দিয়েছিল। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের সাথে কোনোদিন আপোষ করেন নাই, গণতন্ত্র বিরোধী শক্তির সাথে আপোষ করেন নাই। এবং আমরা দেখেছি যে তৎকালীন আরেকটি দলের নেত্রী চট্টগ্রামের লালদিঘি ময়দানে একটা বক্তৃতা দিয়েছিল, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। কিন্তু আমরা এর 2 দিন পরে দেখছি উনি আজকের যে ইসলাম ভিত্তিক যে একটা রাজনৈতিক দল, যারা ইসলামের নামে রাজনীতি করে, তাদেরকে সাথে নিয়ে 1986 সালে উনি এরশাদের অধীনে নির্বাচনে চলে গিয়েছিলেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এরশাদের অধীনে কোনো নির্বাচন নয়, এবং উনি সেই নির্বাচনকে বয়কট করে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। এবং সেই আন্দোলন চালাতে গিয়ে উনি কারাগারে যেতে হয়েছে, ওনাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে, কিন্তু উনি দমেন নাই। এবং তার ফলশ্রুতিতে 6 ডিসেম্বর 1990 এরশাদের পতনের পরে যখন একটা সুষ্ঠু নির্বাচন 1991 27 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ এই বিএনপির পক্ষে ব্যাপক সমর্থন জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পাক ভারত উপমহাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে উনি শপথ নিয়েছিলেন। এবং উনি শপথ নেওয়ার পরে উনি দেশ গঠনে উনি এই যে দেশের যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য উনি বাংলাদেশের প্রথমবারের মতো ওনার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। উনি কাজ করছিলেন প্রধানমন্ত্রী হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত সততার সাথে উনি ওনার মন্ত্রিপরিষদ নিয়ে দেশবাসী নিয়ে কাজ করছিলেন। কিন্তু ষড়যন্ত্র তো থেমেছিল না। বেগম খালেদা অর্থাৎ উনি এই যে গৃহবধূ থেকে এসে বিএনপির যে হাল ধরা এবং সেখান থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবং আপনি যেটা বলেন 86 নির্বাচনে অংশগ্রহণ না করে স্বৈরাচারকে যে বৈধতা না দেওয়া, এই যে তার আপোষহীনতা এবং তৎপরবর্তী ফলে দেখা গেছে যে আরেকটা নির্বাচন তাড়াহুড়ো করে এরশাদ করতে চাইলো, এবং সেটাতেও তিনি 88 সালে সেই নির্বাচনেরও বৈধতা পেলেন না। এবং আমরা তারই ধারাবাহিকতায় 91 নির্বাচনের মধ্যে দিয়ে সংসদীয় গণতন্ত্রের যাত্রার কথা বললাম। আমি এখন আপনার কাছে চলে আসবো ইয়াসিন চৌধুরী লিটন। আপনি এই যে 91 এবং 96 সালে এই যে একজন নতুন প্রধানমন্ত্রী, তাও মহিলা প্রধানমন্ত্রী, এবং আপনি জানেন একজন বাংলাদেশের এই গণতন্ত্র উত্তরণের যে দ্বিতীয় যাত্রা, এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে তিনি একটা বাকশাল থেকে গণতন্ত্রে ফিরিয়ে আনলেন এবং দ্বিতীয় পর্যায়ে খালেদা জিয়া সংসদীয় ব্যবস্থায় উত্তরণ ঘটালেন, এই 91-96 শাসনের দিকগুলো একটু আলোকপাত করুন আপনি। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির একটা ক্রান্তিকালে জাতীয়তাবাদী দলের হাল ধরেছিলেন, এবং তিনি আপোষহীন সংগ্রামের মধ্য দিয়ে তার আপোষহীন নেতৃত্বের মাধ্যমে জেনারেল এরশাদের পতন ঘটিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ আন্দোলনত অন্যান্য দলগুলো। আমাদের নেতা আবু সুফিয়ান ভাই সঠিকভাবে বলেছেন, এই আন্দোলনের মাঝখানে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের লালদিঘির পাড়ে বলেছিলেন নির্বাচনে যাবেন না, কিন্তু পরবর্তী নির্বাচনে গিয়ে জামাত ইসলাম সহ
স্বৈরশাসকের অপশক্তির যে শাসন, সে অবৈধ শাসনকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন যে আমরা সামরিক শাসনের অধীনে এবং এরশাদের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না, যার ফলশ্রুতিতে 91 সালের 27শে ফেব্রুয়ারি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচনে বেগম খালেদা জিয়া দল, জাতীয়তাবাদী দল, বিপুল সংখ্যক ভোটে জনগণ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। বিএনপি গঠনতন্ত্র ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম, কিন্তু সেদিন জনগণের আকাঙ্ক্ষাকে তিনি প্রাধান্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে প্রথম সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয়। এবং আপনি সঠিকভাবে বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বাকশাল, শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাকশাল করেছিলেন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা নিষিদ্ধ করা হয়েছিল, সমস্ত সংবাদপত্রকে বাতিল করা হয়েছিল। কিন্তু জিয়া রহমান সাহেব একজন সামরিক শাসক হয়েও তিনি প্রথমেই বললেন যে দেশকে যদি এগিয়ে নিতে হয় গণতান্ত্রিক পদ্ধতি চালু করতে হবে, এবং তিনি বহুত্ববাদের রাজনীতি, বহুদলীয় রাজনীতি তিনি চালু করেছিলেন। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন, এবং এই সরকারের সময় তিনি মহিলাদের জন্য শিক্ষাকে পরিপূর্ণভাবে তিনি অবৈতরিক করেছিলেন। জিয়াউর রহমানের যে উন্নয়নের রাজনীতি, সেটা বেগম খালেদা জিয়ার হ্যাঁ, যে শাসন কার্যক্রমে দেখা যায়। হ্যাঁ, বেগম, এই যে আজকে আমরা যে টিভি কেন্দ্রে বসে আছি, এই টিভি কেন্দ্র কিন্তু বেগম খালেদা জিয়ার শাসন আমলে 1991 সাল থেকে 96 সালের সময় হয়েছিল। তখন চট্টগ্রামের মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান সাহেব ছিলেন। ওনার নেতৃত্বে বেগম খালেদা জিয়া সরকারের সময় এই টিভি কেন্দ্র, এই যে আপনার সামনে যে ভেটেরিনারি ইউনিভার্সিটি, এই যে চট্টগ্রাম স্টেডিয়ামের দ্বিতলকরণ, ফ্ল্যাশ লাইটের ব্যবস্থা করান, তারপরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা, এবং চট্টগ্রামের জন্য শিক্ষা বোর্ড করা, এবং চট্টগ্রামের নতুন একটা আধুনিক রেল স্টেশন করা, এগুলি সবগুলি কিন্তু বেগম খালেদা জিয়া সরকারের সময় হয়েছে। পরবর্তী 2001 সালে যখন বেগম খালেদা জিয়া সরকার গঠন করেন, তখন কিন্তু এই চট্টগ্রাম কর্ণফুলী নদীর উপর আন্তর্জাতিক মানের যে শাহমানত ব্রিজ করা হয়েছে, এবং চট্টগ্রামের যে বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করণ, এগুলি সব কিন্তু চট্টগ্রামের অবকাঠামোগতগুলি যে উন্নয়ন, সবগুলো কিন্তু বেগম খালেদা জিয়া সরকারের সময় হয়েছে। সবচেয়ে বেশি বেগম খালেদা জিয়া সরকারের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উন্নয়নগুলো হয়েছে সেটা হচ্ছে যে ডেয়ারি ফার্মের যে কৃষি ভিত্তিক যে শিল্পের যে বিকাশ করা, বিশেষ করে ডেয়ারি ফার্ম করে, পোলট্রি ফার্ম, মৎস্য খামার করা, এগুলো কিন্তু বিএনপি সরকারের সময় হয়েছে। অর্থাৎ একটা জাগরণ তৈরি করেছিলেন তরুণ সমাজের মধ্যে। ধন্যবাদ। আমি এখন নাজমা সাইদের কাছে আসব। এই যে আমাদের আলোচক আমাদের বললেন যে উনি মহিলা প্রধানমন্ত্রী, উপমহাদেশের প্রথম, এবং নারী জাগরণের কথা বলছেন, উনি নারীদের শিক্ষার কথা বলেছেন, এবং উপবৃত্তি সহ নারী শিক্ষা এবং নারী নেতৃত্ব বিকাশের একটা অনন্য উদাহরণ বলা হয় বেগম খালেদা জিয়াকে। তো এই বিষয়ে আপনি একটু আমাদেরকে জানান। নক্ষত্ররাও হারিয়ে যায়, ঠিক তেমনি বাংলার আকাশ থেকে একটি নক্ষত্র হারিয়ে গেছে। তিনি শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন সমগ্র জাতির একজন অভিভাবক। এবং আজকের এই দিনে তার এই হারিয়ে যাওয়া, তার এই চলে যাওয়া আমাদের হয়তো সাময়িকভাবে কষ্ট দিচ্ছে, কিন্তু তার রেখে যাওয়া কাজগুলো আমাদেরকে দীর্ঘদিন এই জাতিকে, এই দেশকে পথ দেখাবে। আসলে যদি বেগম খালেদা জিয়ার কথা বলতে হয়, শুরুতেই বলবো যে জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করবেন, এবং সেই স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য অবশ্যই নারী পুরুষ উভয়েরই সমান অংশীদারিত্ব প্রয়োজন। এবং সেই চিন্তা থেকেই বেগম জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন 1991 সালে, তখন তিনি চিন্তা করলেন যে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে যদি আমরা শিক্ষার আলোয় আলোকিত করতে না পারি, তাহলে আমরা দেশকে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। এবং সেই চিন্তা থেকেই তিনি নারী শিক্ষার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পর্যন্ত, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত তিনি বই, যে সরকারি থেকে বই প্রদান করা হলো, এবং বই ফ্রি, সম্পূর্ণভাবে বই ফ্রি দেওয়ার স্লোগান আছে, প্রিয়জনকে বই উপহার দিন, এরকম কিছু স্লোগান বেগম খালেদা জিয়া ধরনের স্লোগানও ছিল। এবং বিশেষ করে অর্থাৎ আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে গ্রামে বিশেষ করে যে বইগুলো কেনার মতো সামর্থ্য এভাবে ছিল না, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে। অর্থাৎ এর আগে দেখা গেছে যে প্রাথমিক শিক্ষাটা বাধ্যতামূলক ছিল, কিন্তু মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকটা পর্যন্ত যেতে পারতো না। তো সেই ক্ষেত্রে উনি চিন্তা করলেন যে যদি বইগুলো ফ্রি দেওয়া যায়, তাহলে হয়তো আরও মেয়েদেরকে আরও উচ্চশিক্ষায় শিক্ষিত করা সম্ভব হবে। এছাড়া তিনি মেয়েদেরকে আরও বই পড়া থেকে শুরু করে লেখাপড়ায় তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তিনি কি করলেন, যে মেয়েদের জন্য উপবৃত্তি, বিশেষ করে উপবৃত্তির ব্যবস্থা তিনি চালু করলেন।
এবং এই উপবৃত্তির ফলে দেখা গেল যে অনেক মেয়েরা আগ্রহী হচ্ছে যে লেখাপড়াটাকে কন্টিনিউ করার জন্য। এছাড়া তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, অর্থাৎ তার সময় থেকেই কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরপরে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। অর্থাৎ তিনি মোটামুটি শিক্ষা বান্ধব একজন মানুষ ছিলেন। এরপরে যেটা আমাদের আলোচক, আমাদের সুফিয়ান ভাই এবং ইয়াসিন চৌধুরী লিটন ভাই যেটা বললেন যে নারী নেতৃত্ব, অর্থাৎ উনি গৃহবধূ থেকে উনি নেতৃত্বে এসছেন। এই যে একজন গৃহবধূ যে একজন জাতির নেতৃত্ব দিতে পারে, এইটার যে একটা অনুপ্রেরণা, এটা শুধু বাংলাদেশের মানুষকে নয়, এটা বিশ্বের মানুষকেও, বিশ্বের নারীদেরকেও এটা একটা জাগরণ সৃষ্টি করেছে। এবং সেই জায়গা থেকে তিনি আরও জিয়াউর রহমান যে আরেকটা উদ্যোগ গ্রহণ করেছিলেন যে দেশের কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে গার্মেন্টস সেক্টরকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, এবং বেগম খালেদা জিয়া সেই বিষয়টাকে আরও অগ্রসর করার জন্য, আরও এগিয়ে নেওয়ার জন্য গার্মেন্টস সেক্টরের নারী কর্মীদেরকে অনেক বেশি ইনভলভ করেছেন। তো এভাবে আসলে উনি একটা ভিশনারি নারী ছিলেন, যার কারণে ওনার দৃঢ় নেতৃত্ব, ওনার আপোষহীনতা, ওনার ব্যক্তিত্ব, ওনার প্রতিহিংসাহীন একটা মানুষ ছিলেন তিনি। এটা একটা অনন্য উদাহরণ, এবং যার কারণে দীর্ঘদিন ধরে উনি এই দেশকে নেতৃত্ব দিতে পেরেছিলেন এবং একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে সব ধরনের অন্যায় অত্যাচার তিনি সহ্য করেছেন, কিন্তু কারো প্রতি কোনো রকম প্রতিহিংসা প্রয়ণ ছিলেন না তিনি। বিশেষ করে আমি বলবো যে 5 তারিখের পরে দেশটা একেবারে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে যাচ্ছিল। একমাত্র উনি যখন একটা স্পিচ দিলেন, ওনার সেই বক্তব্যের পরে উনি যখন বললেন যে সবাইকে শান্ত থাকতে হবে, দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে, বিশৃঙ্খল করা যাবে না, দেশটা আমাদের, সুতরাং আমাদেরকে এটার দায়িত্ব গ্রহণ করতে হবে। ওনার যেই স্পিচটা, এটার ফলে দেখা গেল যে সমগ্র মানুষ, বিশেষ করে বিএনপি থেকে শুরু করে সবাই একটা বিশৃঙ্খল অবস্থা থেকে নিজেদেরকে বিরত রাখতে পেরেছে, এবং এটার কৃতিত্ব সম্পূর্ণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ধন্যবাদ। আমরা আবার আবু সুফিয়ানের কাছে আসি। আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন রাষ্ট্র তার গণতন্ত্রের যে যাত্রা এবং মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। আমরা জানি নেলসন ম্যান্ডেলার নাম জানি, যার বর্ণবাদ বিরোধী আন্দোলন, দক্ষিণ আফ্রিকার মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার যে অবদান। একইভাবে এই যে বাংলাদেশের যে গণতন্ত্রের সাথে এবং এই যে তার যে অবদানের কথার সাথে অনেকেই এখন বলছেন যে খালেদা জিয়া এক অনন্য একজন মহিয়সী নারী, যিনি গণতন্ত্র এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার সাথে কখনো আপোষ করেনি। আপনাদের কথা এটা ফুটে আসলো। আমরা এই 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক জীবন দেখি, তার বেশিরভাগ জীবনে কিন্তু সংগ্রামের। তিনি এই যে ওনার প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইন্তেকালের পর থেকে এরশাদের বিরোধী আন্দোলন, পরবর্তীতে আমরা দেখি যে 91-96 পরবর্তী সময়ে যে আন্দোলন সংগ্রাম, এরপরে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যে 7-8 সালের 1/11-এর ঘটনার পরে এই যে ফেসিবাদের যে একটা অমোঘ শৃঙ্খলের মধ্যে মানুষ আটকে গিয়েছিল, সেখানেও তার একটা অনন্য লড়াই আমরা দেখেছি, কিভাবে কণ্ঠ সোচ্চার রেখে সবসময় দেশের স্বার্থকে ধরে রাখতে হয়। এবং এই 7-8 সালেও আমরা দেখেছি ওনার যে এই যে -2 ফর্মুলা এবং ওনাকে বিদেশ চলে যাওয়ার বিভিন্ন রকম চাপ সুযোগ, কোনোটাই তিনি গ্রহণ করেননি। তো খালেদা জিয়াকে কেন এই আপোষের নেত্রী বলা হয়, এ বিষয়ে আপনি একটু আমাদেরকে বলবেন প্লিজ। 2001 সালে যখন বিএনপি আবার 2/3 মেজরিটি নিয়ে জনগণের সমর্থন নিয়ে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল, এখন তো দেশি বিদেশি একটি চক্র, যেটা বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, এটা ধ্বংস করতে চায়। তারা কিন্তু বিএনপিকে, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি একটা 1/11 নামের একটা আসলো বাংলাদেশে, এবং 1/11 আসার পরেও তারা যখন দেখলো যে তাদের সেই পরিকল্পনা সফল হচ্ছে না, তখন আমাদের নেত্রী কারাগারে গেল, আওয়ামী লীগ সভানেত্রী কারাগারে গেল, আমার নেত্রীকে প্রস্তাব দেওয়া হলো আপনি আপনার 2 সন্তানকে নিয়ে বিদেশে চলে যান। উনি বললেন না, আমি আমার এই দেশ আমার, এই মাটি আমার, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। কিন্তু অন্য একজন নেত্রী দেখলেন চলে গেল। তো আমার নেত্রীর দৃঢ়তার কারণে, আমার নেত্রী বিদেশে না যাওয়ার কারণে পরে ওই নেত্রী
দেশে ফিরে আসতে পারলো। তারপরে যখন ওয়ালিমের কুশীলবরা বেগম আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি রাষ্ট্র ক্ষমতায় আপনাকে আমরা নিয়ে আসবো, আপনি আমাদের এই কিছু কন্ডিশন আপনি মেনে নিন। উনি বলছেন না, আমি জনগণের উপর আমার আস্থা, যদি জনগণ নির্বাচনে ম্যান্ডেট দেয় আমি দেশ পরিচালনার দায়িত্ব নেব, আমি কারোর সাথে কোনো গোপন চুক্তি গোপন আতাতের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই না। কিন্তু সেদিনও আমরা দেখি 2008 সালে যে একটা নির্বাচনের নামে 111 সরকারের অধীনে একটা প্রহসন হয়েছিল, সেই প্রহসনের নির্বাচনে বিএনপিকে পরাজিত করে সেদিন আওয়ামী লীগকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল ওই 111 সরকার। তখন থেকে যে বিএনপি এবং জিয়া পরিবারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত যেটা শুরু হয়েছিল সেটা আজ পর্যন্ত সেটা চলমান আছে। কিন্তু আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই অশুভ শক্তির সাথেও কোনো তাদের কাছেও সারেন্ডার করেনি, তাদের সেই গোপন প্রস্তাবে উনি সম্মতি দেন নাই। তো আওয়ামী লীগ যখন ক্ষমতা এসে বারবার একের পর এক বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার পর মামলা দিতে লাগলো। আমাদের বিএনপির সারা বাংলাদেশে শত শত নেতা কর্মী গুমের শিকার হলো, খুনের শিকার হলো, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় কারাগারে কোর্ট বিল্ডিংয়ে ফেরারি জীবন যাপন করতে লাগলো। কিন্তু আমাদের নেত্রী যদি ইচ্ছা করতো আওয়ামী লীগের বিভিন্ন সময় আপোষের প্রস্তাব দিয়েছিল, উনি সেই আপোষের প্রস্তাব গ্রহণ করে উনি ওনার পরিবার নিয়ে খুব স্বচ্ছন্দে দেশে অথবা বিদেশে অথবা ক্ষমতার যে জাতীয় পার্টি যেভাবে ক্ষমতার অংশীদার হয়েছিল এর চেয়ে আরও ভালো অবস্থানে উনি থাকতে পারতো। কিন্তু উনি জুলুম নির্যাতন এগুলো স্বীকার করে নিয়েছেন, নিজের উপর যে কষ্ট যে দুঃসহ জুলুম এগুলো উনি স্বীকার করে নিয়েছেন, কিন্তু উনি আপোষ করেন নাই। যার ফলশ্রুতিতে আজকে সারা বাংলাদেশ যারা আমার নেত্রীকে মেরে ফেলতে চেয়েছিল, বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, আজকে তারা ধ্বংস হয়ে গেছে, তারা নিজেরা পালিয়ে গেছে। আজকে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বমহিমায় আজকে শুধু বাংলাদেশে বিএনপির কাছে নয় সারা জাতির কাছে দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাম মানুষ শ্রদ্ধার সাথে মানুষ সম্মানের সাথে উচ্চারণ করে, আর যারা তাকে ধ্বংস করতে চেয়েছিল তাদের প্রতি মানুষ ধিক্কার দেয়। এটাই হচ্ছে বেগম খালেদা জিয়া, এবং বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে আমরা গর্ববোধ করি এইরকম একজন নেত্রীর কর্মী আমরা হতে পেরেছি। আমরা ওনার আদর্শকে ধারণ করে আগামী দিন ওনার যে আদর্শ দেশপ্রেম, ওনার যে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতি জনগণের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে আমরা ধারণ করে ওনার সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর যে স্বপ্নের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ, এবং যেখানে নারী পুরুষ নির্বিশেষে দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের একটা নিরাপদ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাংলাদেশের মানুষের আছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা কাজ করে যাব। আমরা আমাদের নেত্রীর যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা যদি বলতে গেলে এটা সারা রাত বললেও শেষ হবে না। ওনার প্রত্যেকটি কর্ম এক একটি ইতিহাসের পাতায় স্থান পাচ্ছে, এবং উনি বাংলাদেশের আগামী দিনে গণতন্ত্রের ইতিহাসে বলেন বাংলাদেশের ইতিহাসে ওনার যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে দীর্ঘ ইতিহাস এইটা অম্লান হয়ে থাকবে, অমর হয়ে থাকবে। এবং আমরা মনে করি ওনার থেকে যে আগামীর প্রজন্ম দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট, এটা আমরা শিক্ষা নিতে পারবো। আর যারা আজকে যাদের কথা নেলসন ম্যান্ডেলা এবং অন্যান্য যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, আজকে বিশ্ব পরিচিতি পেয়েছেন, আজকে আমাদের বেগম খালেদা জিয়াও সেই পর্যায়ে আছে সারা বিশ্বে উনি গণতন্ত্রের হিসেবে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে উনি পরিচিতি পেয়েছেন, এবং ওনার যে সম্মান আজকে মানে সারা বিশ্বে এটা আমরা এটা নিয়ে সমাদৃত, এটা নিয়ে আমরা গর্ববোধ করি। এখন আমি আমাদের আরেকজন আলোচক ইয়াসিন চৌধুরী লিটনের কাছে চলে আসব। ব্যক্তিগতভাবে উনি তো একজন মা, মমতাময়ী মা। একজন মা যখন দেখেন এই যে 111-এর সময়ে যখন তার সন্তানের অসুস্থ আহত সন্তানকে হাসপাতালে দেখতে যান, তখন তিনি কেঁদেছেন সন্তানের জন্য, এবং সেই সময়ে তাকে অফার করা হয়েছিল সন্তান নিয়ে বিদেশ পাড়ি দেওয়ার। তিনি কিন্তু সন্তানের জন্য কেঁদেছেন, কিন্তু দেশের মানুষকে ছেড়ে যাননি। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বালুর ট্রাক দিয়ে তাকে দমানোর চেষ্টা করা হয়েছে, গণতন্ত্রের যাত্রাকে পিষ্ট করা হয়েছে। এই যে তার যে একটা এই যে বিপুল উদ্যম এবং
এই স্বৈরাচার এবং ফেসিবাদী শাসনের যে শেকড় দানা বাঁধছিল সে সময় তিনি আপসীন নেত্রী, তিনি মহিরুহের মতোই বাংলাদেশের মানুষের কাছে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে দাঁড়িয়েছিলেন। এই যে তার যে এই উনি এটার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন এবং কিভাবে বাংলাদেশের মানুষকে উদ্দীপ্ত করলেন? সেদিন সরকারের পক্ষ থেকে তার উপর অনেক প্রেশার ছিল এবং তার উপর চাপ প্রয়োগ করা হয়েছিল তার 2 সন্তানকে নিয়ে বিদেশে চলে যাওয়ার জন্য। কিন্তু একজন নেত্রী শেখ হাসিনা বিদেশে চলে গিয়েছিলেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আমার বাংলাদেশের যে গণতন্ত্রপ্রিয় সকল মানুষ আমার সন্তান, সুতরাং দেশের মানুষকে বিপদে রেখে আমি কোনো অবস্থাতে বিদেশে যেতে পারি না, যাব না। এবং তিনি তার দৃঢ়তার কারণে, তার আপসীন নেতৃত্বের কারণে, মনোভাবের কারণে সেদিন সরকার চেষ্টা করেও বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারে নাই। এবং আমরা দেখেছি 2008 সালের 7 নভেম্বর চট্টগ্রামের লালদিঘি ময়দানে 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের একটা বিশাল জনসভা আয়োজন করা হয়েছিল। সেই জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছিলেন। তখনও কিন্তু দেশের জরুরি অবস্থা ছিল এবং তিনি তার নভেম্বরের 7 তারিখ জনসভা, ডিসেম্বরের 29 তারিখ কিন্তু নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন। সেই জনসভায় তিনি একটি কথা বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। কিন্তু তিনি নির্বাচনে কিন্তু বিএনপির পক্ষে দানেশেরকে একটিবারের জন্য কিন্তু ভোট প্রার্থনা করেনি। তিনি সঠিকভাবে বুঝেছিলেন তার যে রাজনৈতিক দূরদর্শিতা, তার যে দেশপ্রেম, তার যে মমত্ববোধ, তিনি বলেছিলেন দেশ মহা বিপদে এবং একটি সাম্রাজ্যবাদী চক্র বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র, মৌলিক অধিকার এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করার একটা অপচেষ্টায় লিপ্ত। সেখানে তিনি মনে করেছিলেন যে নির্বাচনে ভোট চাওয়ার থেকেও দেশকে এবং দেশের মানুষকে বাঁচানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে তার স্লোগান ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এটাই ছিল বেগম খালেদা জিয়ার প্রতিপাদ্য বিষয়। কিন্তু তিনি নির্বাচনের ভোট চাননি এবং তিনি জানতেন যে একটা পাতানোকালো নির্বাচন, যার পর কিন্তু তিনি সে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আমাদের দলে কিন্তু অনেক মত ভিন্নতা ছিল এই নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, কিন্তু জরুরি অবস্থা এবং এই যে সামরিক শাসন, যে সামরিক বাহিনীর যে সমর্থন পৃষ্ঠে যে তত্ত্বাবধায়ক সরকার নামধারী যে সরকার ছিল, সেই সরকারের জরুরি অবস্থা প্রত্যাহারের কারণে তিনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এবং আরও দেখেন 82 সালে 24শে মার্চ যখন জেনারেল এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তখন কিন্তু বিএনপি সরকারের অনেক বড় বড় মন্ত্রী, সংসদ সদস্য, নেতারা কিন্তু এরশাদের সাথে গিয়ে মন্ত্রী হয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু রাজনৈতিক নেতৃত্ব এবং জেলাভিত্তিক বিএনপির কিছু নেতৃবৃন্দের উপর ভর করে কিন্তু তিনি সেদিন এরশাদের মতো একজন জেনারেলের বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন। এই সংগ্রাম করতে কিন্তু দেখেন 1927 সালে তিনি ঢাকার পূর্বানী হোটেল থেকে দলের মহাসচিব কেএম ওয়াহিদুর সহ গ্রেপ্তার হয়েছিলেন। এবং এখানে যে শেখ হাসিনার 28 সালে লালদিঘির পাড়ে শেখ হাসিনার জনসভায় গুলি করে অনেক মানুষ হত্যা করা হয়েছিল। ঢাকায় সেদিন 7 দল এবং 15 দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে 2 নেত্রী একসাথে একটি মিছিলের নেতৃত্ব দেবেন। আওয়ামী লীগের জনসভায় গুলি করা হয়েছে, মানুষ মারা গিয়েছে, সেখানে আওয়ামী লীগ নেত্রী কিন্তু ঢাকার সেই জনসভায় আসেন নাই এবং মিছিলের নেতৃত্ব দেন নাই। সেদিন কিন্তু 15 দলীয় জোটের এবং 7 দলীয় জোটের নেতাকর্মীদের নিয়ে লক্ষ লক্ষ মানুষের নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব, রাজনৈতিক সততা, দৃঢ়তা এবং তার যে গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, বিশ্বাস এবং উন্নয়ন এবং সর্বোপরি একটি মানবিক রাষ্ট্র গঠনে বেগম খালেদা জিয়ার যে অবদান, এটা তাকে আজকে বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে তারকে অনন্য উচ্চতা নিয়ে গিয়েছে বলে আমরা মনে করি। আমরা মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার জন্য জান্নাত কামনা করি, যাতে বেগম খালেদা জিয়া জান্নাতবাসী হন। আমি নাজমা সাইদের কাছে আসব। আপনার কাছে এই যে বেগম খালেদা জিয়ার আমরা জীবন কর্ম নিয়ে আলোচনা করছি, একজন গৃহবধূ যখন 80-র দশক 90-এর দশকে রাজনীতি করছেন, বাংলাদেশের মতো একটা ক্রান্তিকালীন সমাজ যেখানে একজন নারীর রাজনীতি কাজ করা অনেকটাই দুরূহ, এখন ওনার মতো একজন নেতৃত্বের কারণে কিন্তু রাজনীতিতে নারীর অংশগ্রহণও বেড়েছে আমরা দেখি। তা আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে এই যে রাজনীতিতে নারীর ক্ষমতায়ন, সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে রাজনীতি এবং দল পরিচালনার ক্ষেত্রে যে নারীদেরকে গুরুত্ব দেওয়া, এই সামগ্রিকভাবে কীভাবে মূল্যায়ন করবেন একজন নারী হিসেবে আপনি? নারী মানেই সংগ্রামী, তাহলে এই কথাটা বেগম খালেদা জিয়ার জন্য সবচেয়ে উপযুক্ত একটা শব্দ। অর্থাৎ তার সমস্ত জীবনটাই একটা সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছে।
সেই ৭১ সালে দেখেন, সেই সময়ে কিন্তু জিয়াউর রহমান যখন যুদ্ধে রণক্ষেত্রে একেবারে সম্মুখ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, বেগম জিয়া কিন্তু দুটো শিশু পুত্র নিয়ে তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তিনি বন্দী ছিলেন। সেই সময় তার একটা সংগ্রামী জীবন ছিল। আবার খুব বেশি নয়, 10 বছর পরে কিন্তু আবার তিনি তার স্বামীকে হারালেন, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে তার আবার অন্যরকম একটা সংগ্রামী জীবন শুরু হলো। এবং আমরা দেখতে পেলাম যে তখন শুধুমাত্র তার শিশুপুত্রদেরকে নিয়ে কিংবা পরিবারকে নিয়েই তার সংগ্রামটা থাকেনি, তার সংগ্রামটা আবার একটা স্বৈর শাসকের বিরুদ্ধে, যিনি তখন একেবারে 9 বছর ধরে স্বৈর শাসনের মধ্যে একটা জাতিকে আবদ্ধ করে রেখেছিলেন, তার বিরুদ্ধে কিন্তু তিনি আপোষহীনভাবে সংগ্রাম করেছেন। অর্থাৎ আপোষহীন নেতৃত্ব, এটা যেমন তার উপাধি, ঠিক একইভাবে আমরা তিনি একজন সংগ্রামী নারী সেটাও বলতে পারি। এরপরে আপনার 91-এর পরে দেখলেন তিনি দেশ গঠনে মনোযোগী হলেন। আবার যে আমি এরপরে অর্থাৎ 111-এর কথা বলবো না, যেহেতু আমার পূর্ববর্তী দুজন আলোচকই 111-এর কথা বলেছেন। আমি বলবো যে বিগত এই আমাদের অতি সাম্প্রতিক যে পলাতক স্বৈরশাসক যিনি ছিলেন, তিনি এমন কোনো অত্যাচার নেই যে এই বেগম জিয়ার প্রতি করেন নাই। তাকে বালু ট্রাক দিয়ে তাকে আটকানো হয়েছিল এবং সেদিনই তিনি মাদার অফ ডেমোক্রেসির উপাধিটা তিনি পেয়েছিলেন। কেন? কারণ তিনি সেদিন রাস্তায় নেমেছিলেন গণতন্ত্রের মুক্তির জন্য এবং তাকে বালুর ট্রাক দিয়ে তাকে আটকানো হয়েছিল, কিন্তু আসলে তাকে থামিয়ে রাখা যায়নি, তার সংগ্রাম অব্যাহত ছিল। এবং কোনোভাবেই যখন তাকে তিনি আটকাতে পারেন নাই, তখন তাকে কি করলেন, আবার জেলে নিয়ে গেলেন। এত সংগ্রামের পরও আমরা কখনো ওনাকে খুব কাঁদতে দেখি নাই, ওনাকে ভেঙে পড়তে দেখি নাই। যেদিন ওনার হাজব্যান্ডের বাড়ি থেকে অর্থাৎ ক্যান্টনমেন্টের বাড়ি থেকে ওনাকে যেদিন বের করে দেওয়া হলো, সেদিন কিন্তু অঝরে তিনি কেঁদেছেন এবং সেই দিনও কিন্তু তিনি গণমানুষের কথা বলেছেন। তিনি বলেছেন যে আমার লোকগুলো আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে, আমার লোকগুলোকে পর্যন্ত খাবার দেয়নি। অর্থাৎ তখনও তার সাথে যে লোকগুলো ছিলেন তাদের প্রতি তিনি অর্থাৎ প্রতিকূলতার মধ্যে সবসময় তিনি মানুষের কথা ভেবেছেন, মানুষের কথা, দেশের কথা তিনি কোনোভাবেই তিনি ভুলেন নাই। এবং তাকে একটা কারাগারে শুধুমাত্র তাকেই রাখা হয়েছে, এরপরে তাকে স্লো পয়জনিং দিয়ে দিয়ে আজকে তাকে এভাবে দুর্বল করা হয়েছে। কারাগারের ক্ষেত্রে আপনারা জানবেন যে তার আমরা যেটা জেনেছি পরে সাংবাদিকদের মাধ্যমে যে তার জেলখানায় বড় বড় ইঁদুর ছেড়ে দেওয়া হতো ভয় আতঙ্ক সৃষ্টি করার জন্য। এবং ওটা খুব মানে হাইজেনিক ছিল না, খুব অপরিষ্কার এবং নোংরা একটা পরিবেশ ছিল। এবং আরেকটা বিষয় যে তাকে এত কিছু সহ্য করতে হয়েছে সেটাও কিন্তু দেশের কারণে, কারণ তিনি একটা কথা বলেছেন যে সবাই আমাদের বন্ধু, আমাদের কোনো শত্রু রাষ্ট্র নেই, কিন্তু কেউ যদি বন্ধুর বেশে আমাদের প্রভু হতে চায় আমরা কিন্তু সেটা মেনে নিব না। আপনি বুঝতে পারছেন যে উনি কোনো রাষ্ট্র আমাদের প্রতি যে আধিপত্য বিস্তার করবে, প্রভুত্ব দেখাবে, এই জিনিসটা উনি মেনে নেন, যার কারণে এই বিষয়টা উনি মানতে পারেন নাই বিধায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে তিনি কোনো আপোষ করেন নাই বিধায় তাকে এতটা নির্যাতন, এতটা কষ্ট সহ্য করতে হয়েছে, এতটা সংগ্রাম করতে হয়েছে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে এসেছি। এই যে কারাগারের জীবনেও তার উপর যে অত্যাচার এবং তার সন্তান দুদিকে ছিল, একজন মারা গেলেন এবং আরেকজন লন্ডনে ছিলেন, এই যে তিনি কখনো দেশ ছেড়ে যাননি এবং তার এত নিপীড়নের পরেও তিনি কোথাও যাননি। এবং এই যে 5ই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান, আমরা দেখেছি গণ অভ্যুত্থানের যারা মুখপত্র, সদ্য প্রয়াত ওসমান হাদির মুখেও বেগম খালেদা জিয়ার যে তার যে আপোষহীনতা তার মুখে আমরা জেনেছি। অর্থাৎ বেগম খালেদা জিয়া একটা অনন্য উদাহরণ। এই 5ই আগস্টের ফেসিবাদের লড়াইয়ের যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের ভেতরেও তিনি অনুপ্রাণিত করেছিলেন তার এই আপোষহীনতার যে নেতৃত্ব। তো এই 5ই আগস্টের যে ফেসিবাদী আন্দোলনের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করছি এবং সেটা লড়াই করছি আমরা সেখানে, এবং আগামীর যে নতুন বাংলাদেশ সেখানে বেগম খালেদা জিয়া কতটুকু প্রাসঙ্গিক একটু আপনি বলুন সংক্ষেপে। বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদতের পরে আমরা একটা স্লোগান দিতাম যে জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী, এবং সেটা বাস্তবিকভাবে প্রমাণ হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার হাতে গড়া দল, শহীদ জিয়া আগাগোড়াই প্রাসঙ্গিক ছিল। আজকেও আমরা আবার বলতে চাই দৃঢ় কণ্ঠে যে জীবিত বেগম খালেদা জিয়ার চেয়ে মৃত বেগম খালেদা জিয়া আগামীর বাংলাদেশের রাজনীতিতে অনেক শক্তিশালী
ভূমিকা রাখবে এবং অনেক বেশি প্রাসঙ্গিক হবে এবং ওনার যে দেশপ্রেম, ওনার যে রাজনীতি, ওনার যে আন্দোলনের যে চেতনা, দেশের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে ভালোবাসা, এই চেতনায় আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ বিনির্মাণ হবে, সুন্দর মানবিক বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ, সেটা প্রতিষ্ঠিত হবে, সেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনিও একটু সংক্ষেপে যদি একটু যোগ করেন এই বিষয়ে। দেখুন, বেগম খালেদা জিয়া আজকে প্রয়াত হয়েছেন। আমরা মনে করি আগামী শতবর্ষে 100 বছরেও বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে প্রাসঙ্গিক শুধু থাকবেন না, তিনি অনন্য উদাহরণ হয়ে থাকবেন। অসাধারণ একজন মহিষী নেত্রী হিসেবে শুধু বাংলাদেশে নয়, এই পাক ভারত উপমহাদেশে আপনি বেগম খালেদা জিয়াকে মানুষ স্মরণ করবে। আমরা ছোটোকালে নেলসন ম্যান্ডেলার কথা শুনেছি, আমরা বেগম খালেদা জিয়াকে ফিলিপাইনের কোরাজন একুনের সাথে তুলনা করেছি, আমরা শ্রীলঙ্কার শ্রীমাব বন্দনায়কের সাথে তুলনা করেছি, অনেক সময় ইন্দিরা গান্ধীর সাথে তুলনা করা হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়া সব কিছু ছাড়িয়ে তিনি অনন্য উচ্চতায় নিজেকে নিতে পেরেছেন। তার কর্মময় জীবন, তার আপসহীনতা, তার দেশপ্রেম, গণতন্ত্রের প্রতি তার পরম সহিষ্ণুতা এবং গণতন্ত্রের প্রতি তার অবিচল আস্থা এবং বিশ্বাসের কারণে বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশে যে প্রাসঙ্গিক থাকবেন তা কিন্তু নয়, তিনি পুরো বিশ্বের প্রাসঙ্গিক থাকবেন। তার ছোট্ট একটা উদাহরণ দিই আমি। কিছুদিন আগে জনাব তারেক রহমান তার মায়ের কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে তিনি বলেছিলেন যে বেগম জিয়া যখন লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন, তখন একজন নাইজেরিয়ান নার্স ছিল। তিনি বেগম জিয়াকে দেখে বললেন যে আমি তোমাকে চিনি। তো আমাদের জনাব তারেক রহমান জিজ্ঞেস করলেন যে তুমি ওনাকে কীভাবে চিনো, উনি একটা আমাদের দেশের প্রাইম মিনিস্টার ছিলেন, এক্স প্রাইম মিনিস্টার, সেইভাবে চিনো কিনা। তো সেই নাইজেরিয়ান নার্স বললেন যে না, আমি চিনি এই কারণে যে ওনার যে কনসেপ্টটা ছিল নারী শিক্ষার, সেই কনসেপ্টটা আমাদের দেশেও অ্যাপ্লাই করা হয়েছে, যার কারণে আমরা আমাদের দেশে সরকার আমাদের জন্য শিক্ষাটাকে ফ্রি করে দিয়েছে এবং আমরা শিক্ষা গ্রহণ করতে পেরেছি। তো আপনি দেখেন, শুধুমাত্র বাংলাদেশ নয়, বেগম জিয়া অলরেডি প্রাসঙ্গিক বিশ্বের জন্য। তো আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশ এবং বহির্বিশ্বে বেগম জিয়া একটি স্বর্ণাক্ষরে লেখা নাম থাকবে। ধন্যবাদ। আমরা আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই মহিষী নারীকে, তার যে অনন্তের পথে যাত্রা, আজকের এই মহাকালের যে এই মহাপ্রয়াণ, আমরা খুবই গভীর শোকের সাথে স্মরণ করছি। আগামীর বাংলাদেশ, তার নাম সমুচ্চরে সবসময় উচ্চারিত হবে। আমরা সবাই ওনার বিধির আত্মার মাগফিরাত কামনা করি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।